আসসালামু আলাইকুম। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে আমি তোমাদের দ্বাদশ শ্রেণীর ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে অতীত স্মরণ। এই অতীত স্মরণ প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মিথ বা পৌরাণিক কাহিনী বলতে কী বোঝো, এর বিবর্তন কিভাবে ঘটেছে সেই নিয়ে আজকে আমাদের ক্লাসে আলোচনা হবে। আলোচনার শুরুতেই আমাদেরকে যে বিষয়টা জানতে হবে যে মিথ বা পৌরাণিক কাহিনী কি। দেখো, মানব সমাজের ইতিহাস মিথ বা পৌরাণিক কাহিনী ও কিংবদন্তি বা লেজেন্ডস পরিপূর্ণ। পৃথিবীর সৃষ্টির সময় থেকেই মিথের সূত্রপাত, অর্থাৎ পৃথিবী যে সময় থেকে সৃষ্টি হয়েছে সেই সময় থেকেই এই মিথের সূত্রপাত ঘটে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টি, মানব সমাজের সৃষ্টি ও কার্যাবলীর পশ্চাতে দৈব প্রভাব সম্পর্কিত মিথের অস্তিত্ব আজও বর্তমান। তাহলে মিথের মধ্যে কি কি রয়েছে? পৃথিবীর সৃষ্টি, মানব সমাজের সৃষ্টি এবং তার পশ্চাতে দৈব প্রভাব, এই নিয়েই মিথের আলোচনা চলছে এবং যার অস্তিত্ব আজও পর্যন্ত আমরা লক্ষ্য করি। প্রত্যেকটি দেশের সভ্যতা সংস্কৃতিতে এর ভিত্তি বা সৃষ্টিধর্মী যেটা বলা যেতে পারে এই মিথ। প্রতিটি মিথে ঈশ্বর বা দেবতা, অপদেবতা, ভালো মন্দ, দ্বৈত চরিত্র রয়েছে। মিথের সঙ্গে দর্শন, সৃষ্টি, ধর্মপ্রচার, ধর্মীয় উপাসনা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলোর যোগসূত্র প্রাচীন সভ্যতার মধ্যেও কিন্তু লক্ষ্য করা গেছে। তাহলে আমরা মিথের যে সূত্রপাত, অর্থাৎ আমরা দেখলাম যে মানব সভ্যতার সৃষ্টি, তার কার্যাবলী, প্রত্যেকটার পেছনে কিন্তু এই মিথ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং প্রত্যেকটা যুগের বিভিন্ন সভ্যতা সংস্কৃতির বিকাশ, তাদের উদ্ভব, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু মিথের অস্তিত্ব কিন্তু লক্ষ্য করা যায়। এবার আসি, মিথ কি? মিথ শব্দটা গ্রিক শব্দ মেথস থেকে এসেছে, যার অর্থ হল শব্দ, গল্প। অর্থাৎ প্রতিটি মিথ বা পৌরাণিক কাহিনীর একটি প্রামাণ্য বা তথ্যগত বর্ণনা উপস্থাপন করে। এক্ষেত্রে মিথ খুব সুন্দর ঘটনা বর্ণনা করা হয়, যার কোনো প্রমাণ দানের বাধ্যতামূলক থাকে না। অর্থাৎ মিথের মধ্য দিয়ে
এমন কিছু ঘটনা উপস্থাপন করা হয় যে ঘটনার জন্য কোনো প্রমাণ কিন্তু দিতে হয় না বা কোনো প্রমাণ কিন্তু লাগে না। কখনো কখনো তা মনে হয় তথ্যহীন বিষয়ের উপর ভিত্তি করে গড়ে ওঠা গল্প। অর্থাৎ কোনো সভ্যতার বিকাশ, কোনো সভ্যতার উত্থান ইত্যাদি ইত্যাদি বিষয়ে যখন বর্ণনা করা হয়, গল্পের মাধ্যমে সেটাকে উপস্থাপন করা হয়, অনেক সময় মনে হয় যে এর সত্যতা কতটা সেটা নিয়েও কিন্তু প্রশ্ন থেকে যায়। আবার অনেক সময় মনে হয় এর বর্ণনা কাল্পনিক কোনো গল্পের উপর ভিত্তি করে, কোনো বিষয়ের উপর ভিত্তি করে গড়ে উঠেছে। মিথ হলো একটি প্রতীকী বর্ণনা যা সাধারণত অজানা উৎস থেকে উদ্ভূত হয়ে কোনো ঘটনার সঙ্গে, বিশেষত ধর্মীয় ঘটনার সঙ্গে যুক্ত হয়ে পরম্পরাগতভাবে তার অস্তিত্ব বজায় রাখে। অর্থাৎ পরম্পরাগতভাবে, অর্থাৎ কেউ শুনে এসেছে, তার মুখ থেকে কেউ শুনেছে, এইরকমভাবে তার সঙ্গে যখন ধর্মীয় বিষয়টা যুক্ত হয়ে যায়, এই ঘটনা ক্রমশ একজনের পর একজন শুনতে 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 তার কিন্তু সেই ঘটনার বিভিন্ন সময় বক্তা যখন উপস্থাপন করে নিজের মতো করে, অনেক সময় তার মধ্যে কিছু বিষয়ের সংমিশ্রণ ঘটে। ফলে এই উপস্থাপনের ক্ষেত্রে অনেক সময় যেটা একটা কাল্পনিক কোনো অজানা বিষয়কে কেন্দ্র করে গড়ে ওঠা এই বর্ণনা আমরা কিন্তু মিথের মধ্য দিয়ে প্রকাশ পেতে দেখি। তবে একটি আবার পূজার্চনা, ধর্মীয় রীতিনীতি বা ধর্মস্থান, প্রতীকী স্থান থেকেও স্বতন্ত্র হতে পারে। তাহলে শুধুমাত্র যে মিথ ধর্মকেন্দ্রিক হতে হবে এমন কোনো কথা নয়। ধর্মকে বাদ দিয়েও অনেক সময় হতে পারে, বা ধর্মীয় যে রীতিনীতি রয়েছে বা ধর্মীয় যে সমস্ত প্রতীকী স্থান রয়েছে সেগুলোকে বাদ দিয়েও কিন্তু মিথ কিন্তু অনেক সময় হতে পারে। কোনো এক সময় কোনো দেবতা বা অতি মানবের সঙ্গে সংশ্লিষ্ট কোনো অসাধারণ ঘটনা বা ঘটনার পরম্পরাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যে গড়ে ওঠা পৌরাণিক কাহিনী বা এই মিথ, যেটা আমরা আলোচনার পরিপ্রেক্ষিতে দেখতে পাই। তাহলে মিথের ঘটনার সঙ্গে বহু পৌরাণিক যে সমস্ত বিষয়, সেই পৌরাণিক বিষয়গুলো কিন্তু জড়িয়ে রয়েছে। তো এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো মূলত পরম্পরাগতভাবে, অর্থাৎ একজনের মুখ থেকে আরেকজনের মুখে, আরেকজনের মুখ থেকে আরেকজনের মুখে, এইভাবে ক্রমশ কিন্তু বিস্তার ঘটতে থাকে এবং সেটা একটা যুগ থেকে, একটা সময় থেকে আরেকটা সময়, আরেকটা সময় থেকে আরেকটা সময়, এই পরিবর্তন কিন্তু আস্তে আস্তে ক্রমশ হতে থাকে। এইভাবে মিথের উপস্থাপন বা মিথের অবস্থান আমরা লক্ষ্য করি। এরপরে আমরা মিথের আরেকটি গুরুত্বপূর্ণ পাঠ বা অংশ নিয়ে আলোচনা করব, যে মিথ তত্ত্বের বিবর্তন কিভাবে হয়। অর্থাৎ মিথ তত্ত্বের যে বিবর্তনের যে বিষয়, সেটাকে নিয়ে আমরা আলোকপাত করব। মিথ বা পৌরাণিক কাহিনী সম্পর্কে 3 ধরনের তত্ত্ব রয়েছে। 3 ধরনের তত্ত্ব আমরা এই মিথ বা পৌরাণিক কাহিনী সম্বন্ধে পেয়ে থাকি। কি কি তত্ত্ব? প্রাক আধুনিক তত্ত্ব, 19 শতকীয় তত্ত্ব এবং 20 শতকীয় তত্ত্ব। তাহলে 3টি তত্ত্ব আমরা পাই।
মিথের যে বিবর্তন, অর্থাৎ মিথ একটা সময় থেকে আর একটা সময়ের মধ্যে যে এর বিবর্তন ঘটেছে, তা মূলত তিনটে তত্ত্বের আমরা সন্ধান পাই। একটা হচ্ছে প্রাক আধুনিক, আরেকটা হচ্ছে 19 শতকীয় মানে 19 শতকের মধ্যে মিথের যে অবস্থান, আরেকটা হচ্ছে বিংশ শতকীয় তত্ত্ব, অর্থাৎ বিংশ শতকে মিথ সম্বন্ধে যে তত্ত্ব পাওয়া গেছে সেই তত্ত্বের উপস্থাপন। এবার আমরা আলোচনা করব প্রথম যে বিষয়টা, অর্থাৎ প্রাক আধুনিক তত্ত্ব। প্রাচীন গ্রিসে, অর্থাৎ প্রাক সক্রেটিস, গ্রিক দার্শনিক তোমরা জানো যে সক্রেটিস পূর্বে ইউহিমেরাস মিথকে প্রকৃত ঐতিহাসিক ঘটনার বিবরণ বলে চিহ্নিত করেন। এই সময় মিথকে 5 ভাগে ভাগ করা হয়েছিল। কি কি? ধর্মীয়, প্রাকৃতিক, প্রাণীজ, বস্তুগত ও মিশ্র। এই 5টি ভাবে মিথকে ভাগ করা হয়। কোথায়? প্রাচীন গ্রিসে। কোন সময়? অর্থাৎ প্রাক সক্রেটিসীয় পর্বে। গ্রিক জগতে এই বস্তুবাদী মিথসমূহ 16 শতকে পুনরুজ্জীবিত হয়েছিল। এই পর্বের মধ্য দিয়ে কিন্তু আমরা মিথের যে অবস্থান, সেই মিথের অবস্থান কিন্তু লক্ষ্য করি। এরপরে আমরা দ্বিতীয় যে তত্ত্ব, অর্থাৎ 19 শতকে মিথের যে অবস্থান, সেই সম্বন্ধে যে তত্ত্ব পাওয়া যায়, সেটা হচ্ছে 19 শতকের দ্বিতীয়ার্ধে মিথের তত্ত্ব কিন্তু গড়ে উঠেছিল। এই সময় মানুষের চিন্তাভাবনায় বিভিন্ন পর্যায়ের মধ্য দিয়ে আস্তে আস্তে বিবর্তিত হতে থাকে। এই ধরনের চিন্তাভাবনায় মিথ সংক্রান্ত আদর্শ নিয়ে শুরু হয়েছিল এবং ক্রমশ তা বিজ্ঞানসম্মত ধারণার মাধ্যমে অগ্রগতি লাভ করতে থাকে। অর্থাৎ প্রথম সূত্রপাতটা যেটা 19 শতকের দ্বিতীয়ার্ধে ঘটেছিল, সেখানে মিথের যে আদর্শ, সেই আদর্শ দিয়ে এর আলোচনা শুরু হয়েছিল এবং ক্রমশ তা ধাপে ধাপে বিজ্ঞানসম্মত ধারণার মধ্য দিয়ে সেটা অগ্রসর হতে থাকে। এইভাবে আমরা মিথের যে দ্বিতীয় পর্ব, অর্থাৎ 19 শতকের যে আলোচনা, সেটা কিন্তু আমরা দেখতে পাই। এর পরবর্তী পর্ব মিথের বিবর্তনের ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ হিসেবে উঠে আসে, সেটা হচ্ছে বিংশ শতকীয় তত্ত্ব। অর্থাৎ বিংশ শতাব্দীতে এই মিথের যে বিবর্তন বা তার অবস্থান আমরা লক্ষ্য করি। বিংশ শতকে মিথকে বিজ্ঞানের সঙ্গে তুলনার বিরোধিতা করা হয়। অর্থাৎ আমরা ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে যখন দেখলাম যে বিজ্ঞানসম্মত ধারণার মধ্য দিয়ে মিথের আলোচনা অগ্রগতি ঘটছে, পরবর্তীকালে বিংশ শতাব্দীতে মিথকে বিজ্ঞানসম্মত তুলনার সঙ্গে বিরোধিতা করা হয়। মানব মনের অবচেতন মানসিকতার বহিঃপ্রকাশ রূপে মনে করা হয়। অর্থাৎ মানুষের মনের যে অবচেতনার যে স্তর রয়েছে, সেই অবচেতনার মানসিকতার বহিঃপ্রকাশ ঘটে মিথের মধ্য দিয়ে। এই তত্ত্বটা কখন আমরা পাই?
অর্থাৎ বিংশ শতাব্দীতে। অর্থাৎ মিথ হলো মানুষের অন্তর্নিহিত আধ্যাত্মিক শক্তি। আধুনিক সমাজে মিথকে ইতিহাসেরই অংশরূপে চিহ্নিত করা হয়। তাহলে এইভাবে প্রাক আধুনিক যুগের যে তত্ত্ব আমরা পেলাম, তার পরবর্তীকালে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে যে তত্ত্ব পেলাম, এবং সর্বশেষ যেটা আমরা বিংশ শতাব্দীতে যে তত্ত্ব পেলাম, সেটা হচ্ছে যে মিথ হচ্ছে মানুষের অবচেতনা, মনের অবচেতনা মানসিকতার একটা বহিঃপ্রকাশ। তাহলে এইভাবে মিথ যুগে যুগে বিবর্তনের মধ্য দিয়ে মানব সমাজের তার অস্তিত্ব, তার ঘটনাসমূহের বিবরণ ইত্যাদির মধ্য দিয়ে বহিঃপ্রকাশ ঘটে। এটাই ছিল আজকের তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোচনা। আজকে এখানেই ক্লাস শেষ করছি।